নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। প্রাইম টিভি বাংলা শুরু করছি ইঙ্গিত। আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভিনন্দা। আজ যে বিষয় নিয়ে আজ আলোচনা করব তার মূলত একটি ইঙ্গিত রয়েছে। তা হলো, ইতিমধ্যে আপনারা জানেন গতকাল রাতে হঠাৎই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি রেজিগনেশন লেটার দিয়েছেন, অর্থাৎ ইস্তফা দিয়েছেন। কিন্তু কেন এই ইস্তফা, এবং এই ইস্তফা দেওয়ার পেছনে সত্যি ব্যক্তিগত অসুস্থতার কারণ রয়েছে নাকি নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক বড় চক্রান্ত রয়েছে, এটাই আজ ইঙ্গিতের মূল বিষয়বস্তু। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক কী এমন ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গে এমন কি বিষয় সামনে আসছে অন্তত এই সময়তে দাঁড়িয়ে, সেই সবগুলো বিষয় আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে জগদীপ ধনখড় এই পদ থেকে রেজিগনেশন দিয়েছেন, ইস্তফা দিয়েছেন। তার পরবর্তী ঘটনাক্রমগুলো ঠিক কী কী আসতে পারে সেটা একবার এক নজরে দেখব। দেখুন, উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। সোমবার রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের ৬৭ ক অনুচ্ছেদ অনুযায়ী আমি দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। চিঠিতে তার অটল সমর্থন এবং তার মেয়াদকালে তাদের মধ্যে যে শান্ত চমৎকার কাজের সম্পর্ক বজায় ছিল তার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় মন্ত্রী পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য এবং আমি আমার দায়িত্বকালে অনেক কিছু শিখেছি। 2022 সালের 11 আগস্ট দেশের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ধনখড়। বিরোধীদের যৌথ প্রার্থী মার্গারেট আলভার বিরুদ্ধে উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের 528টি ভোট পেয়ে সে বছরই উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। অন্যদিকে বিরোধী প্রার্থী 182টি ভোট পেয়েছিলেন মাত্র। সুপ্রিম কোর্ট এবং রাজস্থান হাইকোর্টে তার দীর্ঘ আইনি কেরিয়ার রয়েছে। চন্দ্রশেখর সরকারের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীও থেকেছেন অল্প সময়ের জন্য। চলতি বছরে মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউ রেখে তার চিকিৎসা হয়েছিল। ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়ার গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে, কারণ সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন ধনখড়। রাতে ইস্তফার কথা জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ৭৪ বছর বয়সী উপরাষ্ট্রপতি, ইতিমধ্যে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, এই যে তিনি ইস্তফা দিয়েছেন, এই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদের তরফ থেকে রাজনৈতিক প্রতিক্রিয়া, অর্থাৎ তাদের তরফ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু এসেছে। কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ কিন্তু এ নিয়ে এক অন্যরকম ইঙ্গিত দিতে চেয়েছেন। তারা কিন্তু মনে করছেন যে এর পেছনে অন্য কোনো বড় কারণ রয়েছে। ঠিক এভাবেই এই নিয়ে রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল তিনি কিন্তু যথেষ্ট দুঃখই প্রকাশ করেছেন। তিনি বলেছেন তার সুস্বাস্থ্য কামনা করি এবং তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে তার সঙ্গে তার বহু পুরনো সম্পর্ক, 30-40 বছর ধরে তারা একে অপরকে চেনেন এবং একসাথে তারা আইনজীবী পদে নিযুক্ত হয়েছেন এবং একসাথে তাদের প্রচুর স্মৃতি কিন্তু রয়েছে এবং একে অপরের বিরুদ্ধে একসময় মামলাও করেছিলেন। অর্থাৎ সম্পর্ক এখন যথেষ্টই ভালো, কিন্তু অনেক দিনের পরিচয়। অর্থাৎ হঠাৎ করেই তার এভাবে ইস্তফা দেওয়া নিয়ে তিনি কিন্তু অনেক আবেগঘন একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি কি জানিয়েছেন, একবার শুনুন। রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে যখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে, তখন এক ভিন্ন সুর শোনা গেল রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলের মুখে। জানালেন জগদীপ ধনখড়ের সঙ্গে তার সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে গভীর এবং শ্রদ্ধাব্যঞ্জক। সিব্বল আরও বলেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে আমাদের বন্ধন ছিল দৃঢ়। যখনই আমি সংসদে বক্তব্য রাখার জন্য বাড়তি সময় চেয়েছি, আমি ওনার চেম্বারে গিয়ে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। উনি কখনো না করেননি, বরং স্বাধীন সংসদদের যে সময় বরাদ্দ থাকে তার থেকেও বেশি সময় আমাকে দিয়েছেন। Well, first of all, I wish him the best of health because I am, in a sense, saddened because I have a very good relationship with him. In fact, I know Dhonkhar Sahab for what, 30-40 years. We were paired with each other, we were paired against each other in matters. And we have a bonhomie between us that is quite unique. And I always respected him and he always respected me. In fact, he has been to some family occasions of ours. So I am saddened, and I hope that he is healthy and he has a long, long life, and I wish him well.
The other thing about Dhankar is that he doesn't hold anything back. Whatever he feels, whatever is in his heart, he speaks with clarity. And it is his view of the Constitution that he believes in. এই বক্তব্যে ধরা পড়ে এক সাংসদ ও উপরাষ্ট্রপতির মধ্যে মানবিক সম্পর্কের গভীরতা, যা কেবল রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিগত সখ্যের প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কিন্তু হঠাৎ করে উপরাষ্ট্রপতি পদ থেকে কেন তিনি ইস্তফা দিলেন, তার কিছু সম্ভাব্য কারণ সামনে আসছে, দেখাবো। ধনকরের পদত্যাগের সম্ভাব্য কারণ, অর্থাৎ রাজনৈতিক যে কারণগুলো সামনে আসছে, রাজনৈতিক প্রস্থানের আড়াল হিসেবে স্বাস্থ্য। ধনকর স্বাস্থ্যগত সমস্যা উল্লেখ করলেও বিরোধী দলগুলি সন্দেহ করছে যে এটি একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপের অজুহাত হতে পারে। অসুস্থতার পূর্ব প্রকাশ্য লক্ষণ ছাড়াই হঠাৎ পদত্যাগ সন্দেহের জন্ম দিয়েছে। রীতিমতো এই নিয়ে কিন্তু আলোড়ন পড়ে গিয়েছে। রাজনৈতিক প্রস্থানের আড়ালে আবার জানাবো যেটি কারণগুলো সামনে আসছে। কিছু শীর্ষ বিজেপি নেতার সাথে উত্তেজনা জানিয়ে রাখবো। অনেকে কিন্তু বলছে কেন্দ্রের সঙ্গে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত, অর্থাৎ তিনি তার পূর্বের অবস্থানের তুলনায় কম সংঘাতমূলক স্বর গ্রহণ করেছিলেন। সম্ভবত বিজেপির কট্টরপন্থীদের কাছ থেকে আদর্শিত বিচ্যুতির ইঙ্গিত। কেউ কেউ বিশ্বাস করেন যে তাকে কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা রাজ্যপাল পদের জন্য, যেমন রাষ্ট্রপতি অথবা রাজস্থানের রাজনীতিতে কৌশলগত ভূমিকা, এই স্থান দেওয়া হতে পারে। অর্থাৎ এই সমস্ত কারণেই হয়তো তার এই পদত্যাগ। 2026 সালের রাজনৈতিক পুনর্বিন্যাসের আগে আরও সক্রিয় বা প্রভাবশালী পদের প্রস্তুতির একটি পদক্ষেপ হতে পারে তার এই ইস্তফা। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বিচার বিভাগের বিরুদ্ধে তার প্রকাশ্য সমালোচনা আইনি মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অর্থাৎ বিচার বিভাগের সংঘর্ষের কারণে চাপ, নির্বাচনের আগে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিতর্ক অব্যাহত থাকার বিষয়ে দলের অভ্যন্তরীণ উদ্বেগ থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। 2029 সালের লোকসভা নির্বাচন সামনে আসার সাথে সাথে বিজেপি হয়তো তার জনসাধারণের চেহারা পরিবর্তন করার এবং মেরুকরণকারী ব্যক্তিত্বদের বাদ দেওয়ার পরিকল্পনা করছে। এবং ধনকর, যাকে একসময় একজন সংঘাতময় ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তিনি হয়তো তার আর দলের ক্রমবর্ধমান কৌশলের সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না। তার পদত্যাগ অভ্যন্তরীণ গোষ্ঠীগত ভারসাম্যকেও প্রতিফলিত করতে পারে, যা বর্তমান অগ্রাধিকারের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ একজন নতুন প্রার্থীর জন্য জায়গা করে দেয়, যেমন দক্ষিণ ভারত, সংখ্যালঘু অথবা যুব সমাজের সাথে। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন কারণগুলো কিন্তু সম্ভাব্য হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ, তার গতকালকে সারাদিন অর্থাৎ বাদল অধিবেশনের প্রথম দিন তার সমস্ত যা যা কাজ ছিল, অর্থাৎ শিডিউল অনুযায়ী তার যা যা মিটিং ছিল, তিনি কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো অ্যাটেন্ড করেছিলেন। অর্থাৎ একটার থেকেও কিন্তু তিনি বিরত থাকেননি, এবং যার ফলে হঠাৎ করেই রাতে তারই ইস্তফা দেওয়া নিয়ে কিন্তু রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। তার কারণ, ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনিও কিন্তু একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে কেন্দ্রীয় সরকারের সাথে কোনো রকমভাবে মতবিরোধ এর জেরেও এটা হতে পারে। আবার কেউ কেউ বলছেন সত্যি হয়তো শারীরিক অসুস্থতার জন্য এই সিদ্ধান্ত। অবশ্যই তার সুস্থতার কামনা করেছেন। অর্থাৎ বিভিন্ন দলের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এই মধ্যে। তাই অভিনন্দন, আরও এই বিষয় নিয়ে আমরা বিশদে আলোচনা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম ইঙ্গিতের অনুষ্ঠানে।
কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দেবাশিসবাবুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পর পর ঠিক কী কী সম্ভাব্য কারণ থাকতে পারে জগদীপ ধনখড় তিনি হঠাৎ কেন উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ালেন, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। যথেষ্ট জল্পনা রয়েছে, গতকাল থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক জল্পনাও নেহাত ফেলে দেওয়া যাচ্ছে না। আপনারা সবাই জানেন 2019 সালে উপরাষ্ট্রপতি আমাদের এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ছিল, এবং সেই সময় রাজ্য এবং রাজ্যপাল সংঘাত বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি, যেখানে জগদীপ ধনখড়ের বিভিন্ন স্টেপে রাজ্য কার্যত ক্ষুব্ধ হতো এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন স্টেপে রাজ্যপাল ক্ষুব্ধ হতেন। খুব স্বাভাবিকভাবে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত এই ইস্যুকে কেন্দ্র করে নানান সময় নানান সমস্যা হয়েছে, কিন্তু 2022 সালে কার্যত উপরাষ্ট্রপতি পদ সরাসরি যখন তিনি পাচ্ছেন তখন ঠিক সে জায়গায় উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি তার কাজ ক্রমাগত করে গিয়েছেন, এবং তার ক্ষেত্রেও সরাসরি বিরোধী শিবিরের পক্ষ থেকে নানান সময় তার বিরুদ্ধে নানান রকম ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তাদেরকে বলতে দেওয়া হয় না, বিরোধী শিবিরকে এক প্রকার বলার সুযোগ দেওয়া হয় না উপরাষ্ট্রপতির পদ থেকে। এই যাবতীয় অ্যালিগেশন অভিযোগ কিন্তু ছিল উপরাষ্ট্রপতির উপর। ঠিক এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে মাননীয় দেবাশিস বিশ্বাস অধ্যাপক। দেবাশিসবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় ইঙ্গিতের এই অনুষ্ঠানে। রয়েছে অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভিনন্দা। দেবাশিসবাবু, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? হঠাৎ করেই উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ার পেছনে আমরা যদি বা অনেকগুলো সম্ভাব্য কারণ দেখাচ্ছি, কিন্তু আপনি কি মনে করছেন? এটা অপ্রত্যাশিত তো বটে, এই ব্যাপারে কোনো সন্দেহই নেই, কারণ তার একটু আগে উনি বিজনেস অ্যাডভাইসারি কমিটি মিটিং অ্যাটেন্ড করেছিলেন ইস্তফাপত্র পাঠানোর আগে। তো যদি ইস্তফাপত্রের ব্যাপারে শারীরিক অসুস্থতার কারণ হয়ে থাকে, যেটা উনি অফিসিয়ালি দেখেছেন সেটাই আমাদের মানতে হবে, তাহলে কিন্তু বিজনেস অ্যাডভাইসারি কমিটি মিটিংটা উনি করেছিলেন। সুতরাং এখানে অন্য কিছু যে অভ্যন্তরীণ কারণ, যেগুলো বলা হয় যে বিহাইন্ড দ্য কার্টেন সিনারিও, সেগুলো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এই মনসুন সেশনে, বর্ষা অধিবেশনে কিন্তু একটা সংকট দেখা দিল, একটা সাংবিধানিক সংকট হয়, যেখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে। পহলগামের হত্যাকাণ্ডের মতো ঘটনা আসবে, তারপর জাস্টিস ভার্মার ইমপিচমেন্টের প্রস্তাব আসার কথা। তো তার আগে জগদীপ ধনখড় খুব একজন বলিষ্ঠ ভাবে চালিয়েছেন তিনি স্পিকার হিসাবে, ডেপুটি স্পিকার হিসাবে। তার বলিষ্ঠতা ছিল, তার বাগ্মিতা ছিল, এবং আইনগত ব্যাপার, সাংবিধানিক আইন সম্বন্ধে তার দক্ষতা প্রশ্নাতীত। তো সেখানে হঠাৎ করে এরকম একটা গুরুত্বপূর্ণ বর্ষা অধিবেশনে আগে তিনি ইস্তফা দিলেন, এটা সত্যি সত্যি একটা প্রশ্নবোধক চিহ্ন সামনে এনে দেয়। একেবারে দেশবাবু, আরও একটা বিষয় যেটা সামনে আসছে, যশবন্ত ভার্মা, তার এই ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন সময় উপরাষ্ট্রপতিকে বিভিন্ন কথা বলা হয়েছে, এবং কোনো একটা বিষয় যেটা সামনে আসছে যে তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন সেই লেটারটি নিয়ে কথা বলতে, অর্থাৎ সলিসিটর জেনারেলকে সম্ভবত তিনি মেসেজও দিয়ে দিয়েছিলেন যে এই বিষয় নিয়ে ভাবতে। সেটাও কি একটা বড় কারণ হতে পারে? না, এখানে তুমি খুব ভালো একটা জায়গা তুলে ধরেছো। আসলে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি খুবই শক্তপোক্ত, এবং এখানে জুডিশিয়ারির ভূমিকার ক্ষেত্রে প্রশ্ন তুললে পরে তাদেরকে অনেক রকম সংঘাতের সম্মুখীন হতে হয়। জাস্টিস ভার্মার ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে জাস্টিস ভার্মার যে বাড়ির থেকে এই বস্তা বস্তা টাকা পাওয়া গেছিল, সেটা কিন্তু কোনো তদন্তে পাওয়া যায়নি। সেটা বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল, হঠাৎ করে এটা ধরা পড়েছিল তার কাছে। সুতরাং জাস্টিস ভার্মাকে যে সুপ্রিম কোর্ট মানে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন তাও নন, বা রাষ্ট্র তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন তা নন, বলতে পারি ঐশ্বরিক বিধান। ঈশ্বর তার দুর্নীতি ধরিয়ে দিয়েছেন। তারপরে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের যে পরিকাঠামো আছে, সাংবিধানিক পরিকাঠামো, সেই অনুযায়ী তার ইমপিচমেন্ট আসছে। কিন্তু সেখানে একটা জায়গা আমাদের বুঝতে হবে যে ইদানিংকালে অনেক জায়গাতে সুপ্রিম কোর্ট ক্ষিপ্ত হয়েছেন। কয়েকদিন আগে জাস্টিস গাভাই একটা জাজমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ইডিকে সাবধান করেছেন, ইডির বিরুদ্ধে একদম সরাসরি চেতাবনী দিয়েছেন যে ইডির এত ক্ষমতা হলো কোত্থেকে। কারণ ইডি তামিলনাড়ুর একটি ঘটনাতে সেখানকার দুজন
লয়ারকে, খুব রেপুটেড লয়ার, একজনের নাম বেণুগোপাল, একজনের নাম আমি এখনই অফহ্যান্ড বলতে পারছি না, তাদেরকে ইডি সমন পাঠায়। এটা কিন্তু কোর্ট খুব অন্যরকম ভাবে নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছেন যে ইডিকে কি আমাদের সবক শেখাতে হবে, একদম এই ধরনের কথাবার্তাই বলেছেন যে দরকার হলে ইডিকে বাঁধার জন্য আমরা আইন তৈরি করবো বা জাজমেন্ট দেবো। অর্থাৎ অনেকগুলো জায়গাতে সুপ্রিম কোর্ট কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিয়ে ক্ষুব্ধ আছেন, সেটা বোঝা যাচ্ছে। আবার এই প্রসঙ্গে আরেকটা কথা আমি যোগ করতে চাই দর্শক শ্রোতাদের জন্য, এই সুযোগ দেওয়ার জন্য ট্রাইব টিভিকে মাধ্যমে, যে মুম্বাই হামলাতে কয়েকশো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, বহু মানুষ তাদের প্রাণ ত্যাগ করেছিলেন, অনেকে আজীবন আহত হয়ে কাটালেন, সেই মুম্বাই মামলাতে বিস্ময়কর ভাবে দেখা যাচ্ছে যে একজন জাস্টিস যিনি সম্প্রতি 12 জন যে অপরাধী তাদেরকে ফুললি অ্যাকুইটেড করে দিয়েছেন, অর্থাৎ কেউ দোষী নন। এতগুলো যে বিস্ফোরণ ঘটলো, এত মানুষের জীবন গেল, রাষ্ট্রের একটা মূল শহরে, সেখানকার তাকে স্তব্ধ করে দেওয়া হলো। ইন্ডিয়ান মুজাহিদিন এই কাজ করেছিল, তা সত্ত্বেও দেখা গেল যে জাস্টিস তিনি এটাকে তাদেরকে অ্যাকুইটাল দিয়ে দিলেন। সুতরাং প্রশ্ন কিন্তু যেমন সরকারকে নিয়েও থাকছে, সেরকম বিচার ব্যবস্থাকে নিয়েও থাকবে। একজন আম নাগরিক হিসাবে এই প্রশ্ন আমাদেরও আছে যে তাহলে কে বা কারা ওই বিস্ফোরণ ঘটিয়েছিল? এতদিন পরেও যদি বিচার ব্যবস্থা মনে করেন যে কেউ দোষী নন, তাহলে তারা কি নিজেরাই মরে গেছিলেন? তারা কি সুইসাইড করেছিলেন? সুতরাং বিচার ব্যবস্থাকে নিয়েও কিন্তু আমাদের মনে প্রশ্ন আছে। এতদিন ধরে ডিএ দেওয়া হচ্ছে না, সেখানে বিচার ব্যবস্থা কিন্তু আমাদের হাজার হাজার মানুষের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। অথচ দেখা যাবে যে একটি মাত্র কেসের জন্য, হয়তো তিস্তা সেতালাবাদ বা কারোর জন্য বিচার ব্যবস্থা দেখা যাচ্ছে যে রাতারাতি তাকে বেল মুভ করা হচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তির জন্য একরকম ব্যবহার করা হচ্ছে, সেখানে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি হারিয়ে পথে বসে আছেন, তাদের কেস দিনের পর দিন তারিখ চেঞ্জ করা হচ্ছে। ডিএ মামলাতে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও সেই ডেটকে উপেক্ষা করছে রাজ্য সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ নিচ্ছে না। সব মিলিয়ে একটা কথা কিন্তু বলতেই হয় যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে বর্তমানে একটা সংকটকালীন সময় এসেছে, যে সংকটের সময় এক্সিকিউটিভ যদি ভুল করে সেই কাজকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব জুডিশিয়ারির, কিন্তু জুডিশিয়ারি যদি ভুল করে সেই দায়িত্ব কার থাকবে? সেই দায়িত্ব সমাজকেই নিতে হবে। জুডিশিয়ারির মেলবন্ধন যদি না থাকে তাহলে তো একটা সমাজ পরিচালনা করা, বিশেষ করে সংবিধান অনুসারে সমস্ত গণতান্ত্রিক অধিকারের উপর অনেক বড় প্রশ্ন চলে আসতে পারে। গণতান্ত্রিক অধিকারের উপরে তো প্রশ্ন বটেই, কারণ আমি এটা বলছি তোমাকে, দেখো তুমি ভেবে দেখো, তুমি এই যে মুম্বাই ব্লাস্ট কেসটাতে যে অ্যাকুইটালটা হলো, এটা আমাকে স্তম্ভিত করে দিয়েছে। এতদিন ধরে এত তথ্য প্রমাণ দাখিল করার পরে তাহলে কোথায় গলতিটা ছিল? এতগুলো মানুষ, নিরপরাধ মানুষ দিন শুরু করেছিলেন, রুটি অর্জন করার জন্য ট্রেনে চলে যাচ্ছিলেন, 11টা প্রেসার কুকার বোম মেটিকুলাসলি প্লেস ছিল, ইন্ডিয়ান মুজাহিদিনের স্লিপার সেল কাজ করেছিল, আমরা সবাই জানি। পাতার পর পাতা তোমরা সাংবাদিকরা আমাদের কাছে তুলে ধরেছো, প্রিন্ট মিডিয়া, ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানি ইন্ডিয়ান মুজাহিদিন করেছিল। আজকে যখন সেই জাস্টিস তাকে অ্যাকুইটাল করে দিচ্ছেন, তখন কি আমাদের মনে প্রশ্ন যাচ্ছে না যে গলতিটা কোথায়, গলতটা কোথায়? তাহলে আমরা কাদের উপর ভরসা করব? ঠিক শেষ, তাহলে কি এখানে একেবারে এই কথাটা প্রযোজ্য হয়ে যাবে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে? দেখো, আমি এই কথাটা বহুদিন আগে শুনেছিলাম যে বিচার হচ্ছে বড় লোকের তামাশা। অনেকে এটা বঙ্কিমচন্দ্রের লেখাতেই আছে আর কি, যে কারণ এটা আমরা দেখেছি যে এর আগে লকআপে হত্যা মালদাতে হয়েছিল, লকআপে থাকার কারণে এত চাপাচাপি করে বন্দীদেরকে রাখা হয়েছিল, তখন সেখানে মৃত্যু হয়, তখন লকআপে কতজন রাখা যাবে, কি কি সুবিধা করা যাবে, কোর্ট কমিটি করে দেয়। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, তুমি এখনো গিয়ে দেখে আসো, এখনো এই মুহূর্তে গিয়ে দেখে আসো বিভিন্ন জায়গার লকআপের অবস্থা কি আছে। সেখানে কোনো ধনী মানুষ থাকে না। ধনী মানুষটা যখন যারা বড় বড় অপরাধী হন, মন্ত্রী হন, তারা প্রথমেই হসপিটাল পেয়ে যান, জেল হসপিটাল, সেখান থেকে পিজি সরাসরি চলে যাচ্ছেন, তারা কেউ লকআপে থাকেন না, তারা কেউ সাধারণ সেলে থাকেন না। সুতরাং বিচার ব্যবস্থা নিয়ে একটা কথা সাধারণ মানুষের মধ্যে যেটা আছে, আজকে তুমি বলো না, একটা কথা আমি বলছি, আমি যে কোনো রকম রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি যে সেই 2017 সালে রাজেশ, 17 কি 18 রাজেশ এবং তাপস গুলি খেলো আমাদের দাড়ি ভিটে।
এতদিন পরে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার কি করেছে? গুলিটা কি হাওয়ার থেকে এসেছিল, আকাশ থেকে এসেছিল? তোমাকে আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। এই রায়গঞ্জের বুকেই একটা অভিশপ্ত দিন ছিল। রায়গঞ্জের প্রায় 12 থেকে 14 জন নাগরিক, যদি ভুল না করে থাকি, তারা পলাশির কাছে একটা বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন। কিন্তু আদালতে প্রমাণ হয়েছিল সেটা অ্যাক্ট অফ গড। সেদিন নাকি সেখানে বাজ পড়ে তারা মারা গেছিলেন। সেই দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, এবং দোষীরা ঘুরে বেড়াচ্ছে শুধু নয়, যেসব আমাদের বিশ্ববিদ্যালয়ের 3 জন অধ্যাপক সেখানে মারা গেছিলেন সেই বিস্ফোরণে, এখানকার নামি দামি ব্যবসায়ী মারা গেছিলেন অনেকে, তাদের সন্তান সন্ততিরা আছেন, তারা কিন্তু সেই রায় মেনে নিয়েছেন। অর্থাৎ আইন যদি মনে করে আইনকে সাধারণ মানুষের জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড কথাটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি কালে কালে যেন আরো সত্য হয়ে উঠছে। এবং বঙ্কিমচন্দ্র যে বলেছিলেন যে আইন হচ্ছে গিয়ে বড় লোকের বা প্রভাবশালী লোকেদের খেলা, সেটাও আমাদের কিন্তু অনেকটা তাই মনে হচ্ছে। দেবাশিসবাবু, এর জন্য কি কোনোভাবে কলেজিয়াম সিস্টেমকে কাঠগড়ায় দাঁড় করানো যায়? আমি জানি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলাটা খুব কঠিন, কিন্তু না, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একদম দায়িত্ব সহকারে বলবো যে কলেজিয়াম সিস্টেমটা অবশ্যই, কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে দেখা যদি যায় তাহলে মোটামুটি 100 পরিবারের বাইরে কেউ সুপ্রিম কোর্টের জাজ হতে পারেনি। তো যারা ঠিক করে দিচ্ছেন, যারা ঠিক করে দেন যে কোথায় কে যোগ্য হবে, কোথায় ওবিসি হবে, কোথায় ওবিসি এ হবে, যারা ঠিক করে দেন, হ্যাঁ, কোটি কোটি মানুষের ভাগ্য যারা নির্ধারিত করে দেন, সেখানে কেন 300টা পরিবারের মধ্যে ঘুরে ফিরে আসে? সে প্রশ্ন তো সাধারণ মানুষ করবে, যে প্রশ্ন আসবে। আজ না হয় কাল ডিওয়াই চন্দ্রচূড়, প্রাক্তন প্রধান বিচারপতি, তিনি এই বিষয়টিকে নিয়ে কিন্তু অন্যরকম ব্যাখ্যাও রেখে থাকেন। আমি বলছি যশবন্ত ভার্মা থেকে আমি এতগুলো পয়েন্টে কেন আসছি, তার কারণ যশবন্ত ভার্মা, তার ক্ষেত্রে এতগুলো অ্যালিগেশন আসবার পরেও সেভাবে কিন্তু কোনো পদক্ষেপ দেখা যায়নি, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হলো, জগদীপ ধনকর যখন এই বিষয় নিয়ে আলোকপাত করতে চাইছেন, তারপরেই এই জগদীপ ধনকরের ইস্তফা দেওয়াটা সত্যিই কি কোইন্সিডেন্ট? না, দেখো তুমি অঞ্জন, তুমি একজন অত্যন্ত দক্ষ সংবাদ মাধ্যমের একজন অ্যাঙ্কার। তোমার সঙ্গে তুমি অনেক পড়াশোনা করে কাজ করো, অনেক হোমওয়ার্ক করে কাজ করো। এটা যদি আমি বলি যে এটা একদম কাকতালীয়, তাহলে আমি অনৃত ভাষণ করবো, অসত্য ভাষণ করবো। এটা কাকতালীয় হতে পারে না। কাকতালীয় যদি হতো তাহলে শারীরিক কারণের জন্য মাঝখানে এতগুলো দিন ছিল, উনি সেই সময় অসুস্থতা দেখাতে পারতেন। আমি আবার বলছি তো যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং উনি অ্যাটেন্ড করেছিলেন। আসল ঘটনা হলো সেখানে একটা সিগন্যাল গিয়েছিল, যে সিগন্যালটা হচ্ছে, আমি কিন্তু কোনো সরাসরি কথা বলছি না, যেটা কারণ ভাবের ঘরে আমি বলছি যেটা, যে সেই গুরুত্বপূর্ণ মিটিং এ 2 জন মন্ত্রী অনুপস্থিত থাকেন। 2 জন মন্ত্রী অনুপস্থিত থাকেন। আমরা নামটা বলে দিতেই পারি, অনুরাগ ঠাকুরও সেখানে ছিলেন না, এবং তার সঙ্গে সঙ্গে জেপি নাড্ডাও ছিলেন না সম্ভবত। আরেকটা নাম আছে, কিরণ রিজিজু ছিলেন না। কিরণ রিজিজু, ঠিক। তো এরা যখন ছিলেন না, তখন কিন্তু একটা লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ চলে যায়। লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ চলে যায় যে কতক্ষণ ধরে কখন। এখানে আমার যেটা মনে হয় যে বর্তমানে মানে বিজেপি কেন্দ্রীয় সরকার একটা নতুন ভাবমূর্তি গড়ারও চেষ্টা করছেন, এবং সুপ্রিম কোর্টের সঙ্গে কোনো সংঘাতে তারা যেতে চাইছেন না, সেটা কিন্তু স্পষ্ট বার্তা। বুঝতে পেরেছি, অভিনন্দন। আর যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, হঠাৎ করেই তার এই পদত্যাগ জানিয়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে, এবং যেখানে সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও কিন্তু এই বিষয়টিকে নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করেছেন যে তিনি সুস্থ ছিলেন, কিন্তু তারপরেও অর্থাৎ তার শরীরে সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না, এবং বেশ কিছু মাস আগে তিনি অসুস্থ হয়েছিলেন এবং দিল্লির এইমসে ভর্তি ছিলেন, এবং তারপরে হঠাৎ করে তার এই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রীতিমতো ইস্তফা দেওয়া, এবং সেই মুহূর্তেই রাষ্ট্রপতিকে বলা যে, অর্থাৎ সেই ইস্তফা পত্রের মধ্যে কিন্তু সুন্দরভাবে লেখা ছিল যাতে এটার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেওয়া হয় এই বিষয়টি, এবং তারপরেই তার এইভাবে ইস্তফা নেওয়া, এই বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। একেবারে তাই। এই পয়েন্টে থেকে আমি সরাসরি দেবাশিসবাবুর কাছে যাবো। দেবাশিসবাবু, ইতিমধ্যে এটা নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। বলছি, বিরোধী শিবির এই মুহূর্তে বিভিন্ন রকম গুঞ্জন প্রকাশ করছেন, শাসক শিবির থেকে এখনও সেইভাবে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখছেন যে তিনি অনেক দিন ধরে সার্ভিস দিয়েছেন, খুব ভালো, কিন্তু তার হেলথের দিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে। আমি বলছি, কোনো এক জায়গায় শাসক বিরোধী তরজার মাঝে
স্যান্ডউইচ হয়ে গেলেন কে? জগদীপ ধনখড়। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে জগদীপ ধনখড় না তিনি উপরাষ্ট্রপতি পদে থাকলেন এবং তার সঙ্গে সঙ্গে শাসকের সঙ্গে উপরাষ্ট্রপতির মধ্যে কি কোনো এক জায়গায় দূরত্ব বাড়ছে, কি বলবেন? আমি তো আবার বলছি, প্রথমে বলেছিলাম যে এটা একটা একদম নজিরবিহীন ঘটনা বলা যাবে না, কারণ এর আগে দুজন এরকম করেছিলেন। ভিভি গিরি ওই মাঝপথে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে ভিভি গিরি এবং ভৈরব সিং শিখাওয়াত এরা দুজন করেছিলেন এরকম। তো দিস ইজ দ্য থার্ড টাইম এটা ঘটছে। সুতরাং নজিরবিহীন না হলেও এটা যে খুব মানে প্রচলিত তাও নয়। সুতরাং এটা একটা ভবিষ্যতে যারা রাজনীতির পাঠ করবেন, যারা রাজনীতি পলিটিক্যাল সায়েন্সের যারা ছাত্র, তাদের কাছে একটা উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে। এবং ধনখড়ের পেছনে ওনাকে করার পেছনে ওনাকে বলা হয়েছিল যে কি যেন বলা হয়েছিল ওনাকে, মানে কৃষকের ছেলে। হ্যাঁ, উনি জাট ভোট ব্যাংকটা ছিল ওনার সঙ্গে, এবং কৃষকের উনি নিজেও খুব গর্বিত ভাবে এটা বিভিন্ন জায়গায় বলতেন যে আমি কৃষকের সন্তান। তো সেই জায়গাটা যখন ওনাকে আমার মনে রয়েছে হেমা মালিনীর সঙ্গে সম্ভবত কোনো একটা বিষয় নিয়ে সাংঘাতিক রকম রাজ্যসভার ভেতরে বচসা বেঁধে গিয়েছিল, সেই সময় তিনি এই ব্যাপারটাকে কোট আনকোট করেছিলেন। হ্যাঁ, he was very proud of his origin। এটা কিন্তু ওনার চরিত্রের একটা অত্যন্ত ধনাত্মক দিক বলবো, যে সাধারণত মানুষ কি হয় যে উঁচু জায়গাতে গেলে পরে তার পূর্বতন পরিচয়কে অস্বীকার করতে চায়, তারা দিতে পারি। উনি কিন্তু সেটা কখনো করেননি। উনি সবসময় সর্বত্র বলে এসেছেন আমি কৃষকের সন্তান, সেটা উনি বলে এসেছিলেন। আবার বলবো যে উনি রাজ্যপাল হিসাবেও যে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন এবং অ্যাক্টিভিটিস দেখিয়েছেন যেগুলো প্রথা ভাঙা বলতে পারি। উদাহরণস্বরূপ বাবুল সুপ্রিয়কে যখন যাদবপুরে ঘেরাও করা হয়েছিল, উনি কিন্তু সরাসরি বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে চলে গেছিলেন। তো ঠিক সেরকম ভাবে, এবং মমতা ব্যানার্জির সঙ্গে ওনার যথেষ্ট সংঘাত হয়েছিল। আবার দেখা গেছে যে উনি উপরাষ্ট্রপতি হওয়ার ঠিক আগে মমতা ব্যানার্জির সঙ্গে তার বৈঠকও হয়েছিল। তো পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটিস। পলিটিক্সের সমস্ত রকম সম্ভাবনা খোলা থাকে। হ্যাঁ, তো আজকে এমন হতে পারে যে হয়তো দেখা যাবে যে এনডিএর অন্যান্য শরিকদের কোন রকম সুবিধা দেওয়ার জন্য হলো। এরপরে যদি কোনো উপরাষ্ট্রপতি পদে কেউ বসেন, তাহলে তার সম্ভাব্য নামগুলো কি কি হতে পারে আপনার হিসেবে? বসতে তো হবে, কারণ এটা আন্ডার আর্টিকেল 91 এখন এই সেশনটাকে চালানোর জন্য আপাতত চালিয়ে যেতে হবে ওনার ডেপুটি চেয়ারম্যানকে। কিন্তু আর্টিকেল 67 অনুযায়ী ওনাকে এখন কাউকে না কাউকে 67A সেটা অনুযায়ী এখন নিয়েছেন, এবং এখন কাউকে না কাউকে নির্বাচিত করতেই হবে। তো সেটার ক্ষেত্রে সম্ভাবনা যেগুলো বোঝা যাচ্ছে, যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন ওনার নাম অর্থাৎ হরিবংশ নারায়ণ সিং, তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে চালিয়েছেন এবং ওনার সঙ্গে সাংসদদের সম্পর্ক যথেষ্ট ভালো, ব্যক্তিগত সম্পর্ক, সেটাও কিন্তু একটা মহত্ব রাখে এই পদের জন্য। এবং ওনার বিভিন্ন সময় যদি এখন যিনি অ্যাক্টিং চেয়ারম্যান থাকবেন, ওনাকে কন্টিনিউ করলে খুব একটা বিতর্কের অবকাশও থাকবে না যে একজন অসুস্থ হয়ে গেছে এবং তার জায়গায় অ্যাক্টিং চেয়ারম্যানই চালিয়ে নিয়ে গেলেন। এটা হচ্ছে ওনার পক্ষে প্লাস পয়েন্ট। প্লাস হচ্ছে উনি জনতা দল ইউনাইটেড আছেন, তো সেক্ষেত্রে সামনে বিধান নির্বাচনের ক্ষেত্রে একটা বার্তা দেওয়া যাবে, এটা সম্ভাবনা আছে। আবার রাজনাথ সিং এর কথা অনেকে বলছেন, আরো পোটেনশিয়াল ক্যান্ডিডেট আছেন, ভেঙ্কাইয়া নাইডু হতে পারেন, এরকম অনেক নামই ঘোরাফেরা করছে। নীতিশ কুমারের হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, নীতিশ কুমারের হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, নীতিশ কুমার হলে তো মাস্টার স্ট্রোক হয়ে যাবে। নীতিশ কুমার হলে এক ঢিলে অনেকগুলো বাকি হতে পারে। তুমি পলিটিক্যাল রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তুমি দিনে দিনে আরো ম্যাচিওর করছো, আমার খুব ভালো লাগছে। আমাদের যে সম্ভাবনাগুলো আমরা আলোচনা করছি, আমার মনে হয় শ্রোতা দর্শক বন্ধুরা একটাকে তারাও নানান রকম চর্চা করবেন, টাইপে চর্চা হবে, এবং ভবিষ্যতের গর্ভে কি নিহিত আছে আর কয়েকদিনের মধ্যে আমরা জানবো। তবে আমার যতদূর ধারণা হয়তো কোন চেয়ারম্যানই করবেন, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি ভবিষ্যৎ বক্তা নই। একেবারেই তাই। আমরা কেউ এখানে ভবিষ্যৎ বক্তা নই, কিন্তু আমরা একটা ওই যে আবারও বলছি, পলিটিক্স এবং রাজনীতি সম্ভাবনার ফসল, আর এক্ষেত্রেও রন্ধ্রে রন্ধ্রে পলিটিক্স জড়িয়ে থাকতে পারে। তাই জন্যই সম্ভাব্য কারা কারা উপরাষ্ট্রপতি হতে পারেন তার একটি সম্ভাব্য লিস্ট আপনাদের সামনে রাখছি। দেখুন দেবাশিস বাবু, আপনি একটু দেখুন।
হতে পারেন এম ভেঙ্কাইয়া নাইডু, যেটা যেমনটা বললেন দেবাশিস বাবু, যেমনটা বললেন ভেঙ্কাইয়া নাইডু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরাও তাই ভাবছি হয়তো হতে পারেন, তার কারণ উপরাষ্ট্রপতির জন্য সম্ভাব্য উত্তরসূরির নাম হিসেবে ভেঙ্কাইয়া নাইডুকে রাখা হচ্ছে, তার কারণ তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি 2017 থেকে 2022, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, সংসদীয় বিষয়ক নেতা এবং রাজ্যসভা স্পিকার হিসেবে ব্যাপক রকম অভিজ্ঞতা অর্জন করে রেখেছেন। দলীয় লাইনের বাইরে গিয়ে আইনসভার কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করার দক্ষতার জন্য তিনি পরিচিত এম ভেঙ্কাইয়া নাইডু। এছাড়া সৌদান সিং, এনাকেও রাখা হচ্ছে লিস্টে, তার কারণ 2021 সাল থেকে একজন সিনিয়র বিজেপি নেতা এবং দলের জাতীয় সহ সভাপতি। এছাড়া দৃঢ় সাংগঠনিক যোগ্যতা রয়েছে, আরএসএস বিজেপির কাঠামোর গভীরে তার শিকড় রয়েছে এবং নির্বাচনী কৌশল প্রতিষ্ঠার অভিজ্ঞতাও রয়েছে। এছাড়া হতে পারেন রেখা ভার্মা, 2019 সাল থেকে বিজেপির জাতীয় সহ সভাপতি এবং উত্তরপ্রদেশের প্রাক্তন লোকসভা সাংসদ, প্রতিনিধিত্বমূলক বৈচিত্র্য এবং জনসাধারণের মুখোমুখি বিশ্বাসযোগ্যতা নিয়ে আসে। হতে পারেন দর্শনা সিং, বিজেপির জাতীয় সহ সভাপতি, মহিলা মোর্চা এবং উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যসভার সাংসদও বটে। মহিলা নেতৃত্ব এবং সংসদীয় নেতৃত্বের ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। এছাড়াও মধুকেশ্বর দেশাই, আইনগত পটভূমি এবং আন্তর্জাতিক সালিশের যোগ্যতা সম্পন্ন বিজেপির যুব শাখার সহ সভাপতি। যুব আবেদন এবং আধুনিকতাবাদী যোগ্যতা সম্পন্ন একজন সম্ভাব্য পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে দেখা যায় মধুকেশ্বর দেশাইকে। মোরারজি দেশাইয়ের নাতিও বটে। খুব স্বাভাবিকভাবে এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আসছে। উপরাষ্ট্রপতি পদে সম্ভাব্য উত্তরসূরি কারা কারা হতে পারে, কিন্তু যাই হোক না কেন, উত্তরসূরি যেই হন না কেন, খুব স্বাভাবিকভাবে এই যে অবস্থা এখন তৈরি হয়ে রয়েছে, এই মোমেন্টে এই জায়গা থেকে বের করতে হলে অতি সত্বর কোনো না কোনো পদক্ষেপ তো নিতেই হবে। কিন্তু দেবাশিসবাবু, আমি একটু জানার চেষ্টা করব, অনেক দর্শক রয়েছেন যারা এই বিষয়টি সম্বন্ধে অবগত নাও হতে পারেন। আপনি যেমনটা বললেন যে একদিকে এখন এই মুহূর্তে চালিয়ে নেওয়ার মতো মানুষ তো রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্টেপগুলোর ক্ষেত্রে কোন কোন প্যারামিটার মনে রাখাটা অত্যন্ত দরকারি হতে পারে, অন্তত রাজ্যসভার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তোমার একটা কথা বলছি, রাজ্যসভা পরিচালনা করা কিন্তু যথেষ্ট কঠিন কাজ। লোকসভা পরিচালনার ক্ষেত্রে যেমন সেখানে কারণ রাজ্যসভাতে অনেক মানুষ থাকেন যারা শুধুমাত্র তাদের দক্ষতার জন্যই নির্বাচিত হন। তো সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি তাদের নির্বাচিত করেন এবং রাজ্যসভাতে যারা যান অধিকাংশ ক্ষেত্রে প্রবীণ সাংসদরা যান, প্রাজ্ঞ মানুষেরা যান। সুতরাং তাদের সঙ্গে কথোপকথন করা, তাদেরকে পরিচালনা করা, সেটার জন্য কিন্তু সাংবিধানিক দক্ষতা, সাংবিধানিক ক্ষেত্রে দক্ষতা, ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন, এই দুটো জায়গাতে এবং ভারতবর্ষের ইতিহাস, এই এটা পড়া আসবে। সংবিধান এবং আইন এই দুটো জায়গায় কিন্তু একদম দক্ষতার ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না, যেটা জগদীপ ধনখড়ের ছিলেন, সম্মাননীয় জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভেঙ্কাইয়া নাইডু তুমি বলেছো, কিন্তু ভেঙ্কাইয়া নাইডু একবার ছিলেন, আবার আসবেন বলে আমার ধারণা নয়। মঞ্চ সম্ভাব্য নাম হিসেবে তুমি যে নাম নতুন একটা নাম বললে, সেগুলো আমি বলিনি, তোমাদের কাছ থেকে শুনলাম। তাদের সম্ভাবনা থাকতে পারে, কারণ বিজেপি বর্তমানে নতুন মুখ যে তুলে আনতে চাইছে সেই ব্যাপারে কিন্তু পরিষ্কার, বিভিন্ন ক্ষেত্রে সেটা দেখা গেছে। অনেক জায়গাতে তারা এমন মানুষকে, যেমন সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনেও দেখা গেছে, তারা একদম নতুন মুখকে নিয়ে এসেছেন। এবং তো সুতরাং ট্যাকটিক্যালি সেটা একটা বিজেপির পদক্ষেপ হতে পারে, কিন্তু রাজনীতির একজন ছাত্র হিসাবে, সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমি যেটা বলছি যে খুব বেশি স্ট্যাটাস কো ভাঙার চেষ্টা করবে বলে, কারণ এই পদটার গাম্ভীর্যের দিকে তাকিয়ে খুব বড়সড় চমক দেওয়া হবে বলে আমার মনে হয় না। এটা আমি আবার বলছি যে পরিচিত নামগুলোর মধ্যে থাকার সম্ভাবনা, এবং যাই হোক না কেন ইলেকশন কমিশনের কাছে যেটা তাদের কাছে বাধ্যতামূলক যে 6 মাসের মধ্যে এটা নির্বাচন করতে হবে। সুতরাং 6 মাসের মধ্যে কেউ না কেউ হবেন। আমার খুব একটা মনে হয় না যে খুব দ্রুত পদক্ষেপ এখানে হবে, বা যদি দ্রুত হয় সেটা যদি তার পলিটিক্যাল রাজনৈতিক সিদ্ধান্তের যে তার রেমিফিকেশন, তার বিস্তারটা যদি হয়, শাখা প্রশাখা কি বিস্তার হবে, এটা কিন্তু যদি দেখা যায়, তাহলে বিহার ভোটের দিকে তাকালে আমার কিন্তু ডেপুটি চেয়ারম্যানের পক্ষে, আমি আবার বলছি যে হরিবংশ নারায়ণ সিং এর পক্ষেই আমার ভোটটা থাকবে। যদিও আমার ভোটের কোনো মূল্য নেই এখানে, কিন্তু সম্ভাবনা হ্যাঁ অবশ্যই আমাদের কাছে মূল্য তো অবশ্যই রয়েছে। অনেক ধন্যবাদ দেবাশিস বাবু সঙ্গে থাকার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য, এই বিষয়ে বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শ্রোতাদেরকেও অজস্র নমস্কার, ধন্যবাদ। একেবারে অনেক ধন্যবাদ দেবাশিস বাবু। আপনারা শুনছিলেন এতক্ষণ অধ্যাপক দেবাশিস
বিশ্বাসের কথা তিনি তার বক্তব্য রাখলেন এবং তার বক্তব্যগুলো অত্যন্ত প্রাসঙ্গিক বক্তব্য বলে আমরা মনে করছি। তার কারণ তিনি যে বক্তব্যগুলো রেখেছেন তা রন্ধ্রে রন্ধ্রে একটা বিষয় প্রমাণ করে যে রাজ্যসভায় ইতিমধ্যেই যদি উপরাষ্ট্রপতি পদ যেমন সরেই দাঁড়িয়েছেন, ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, এ জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব কাউকে না কাউকে তো লাগবে অভিনন্দন। আর খুব স্বাভাবিকভাবেই যদি জগদীপ ধনখড় সরে যায় তাহলে সে জায়গায় কে আসতে পারেন, এরা আগে থেকে তো নিশ্চয়ই পর্যালোচনা করা ছিল না। খুব স্বাভাবিকভাবে এটা রাজ্যসভার জন্য একটু হলেও টেনশন হেকটিক তো বটে। তার কারণ সামনেই মনসুন সেশন আসছে এবং সেখানে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে সম্ভাব্য তার এটি লিস্ট আপনাদের সামনে কিছুক্ষণ আগেই কথা প্রসঙ্গে উঠে আসছে। হতে পারে পাহেলগাঁও অ্যাটাক নিয়ে আলোচনা, হতেই পারে। তার কারণ আপনারা জানেন 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছিল, যে রোমহর্ষক ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীদের নানা রকম প্রশ্ন রয়েছে। তার কারণ তারা প্রত্যেকে একত্রিত হয়ে কেন্দ্র সরকারের অধীনে এক প্রকার একটি প্রতিনিধিত্ব দল প্রতিটি জায়গা থেকে, বিভিন্ন শিবির থেকে একত্রিত হয়ে আলাদা আলাদাভাবে বিভিন্ন রাষ্ট্রে তারা গিয়েছিলেন প্রতিনিধিত্ব করতে রাষ্ট্রের, অর্থাৎ ইন্ডিয়ার, ভারতের অপারেশন সিন্দুর প্রসঙ্গে বিভিন্ন রাষ্ট্রে বার্তা দিতে। কিন্তু প্রশ্ন ছিল এর পরে কি হবে, পাহেলগাঁও অ্যাটাক নিয়ে কোন জায়গায় আমাদের ব্যর্থতা থাকলো, কোন জায়গায় আমাদের আরও বেশি পরিমাণে নজর রাখা উচিত ছিল, এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার পরিসরটা কিন্তু অনেকটাই কম। খুব স্বাভাবিকভাবে রাজ্যসভাতে মনসুন সেশনে এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রশ্ন থাকতে পারে তার মধ্যে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, তা হলো তাহলে কি কোনোভাবে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে 4 জন জঙ্গির কথা বারংবার বলা হচ্ছে সেই 4 জন জঙ্গিকে কি পাওয়া গেল, কেন পাওয়া গেল না, এই 2-3 ধরনের প্রশ্ন কিন্তু বিরোধী শিবিরদের মধ্যে বারংবার ঘোরাফেরা করছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা নাম যা এখনও পর্যন্ত আপনাদের সামনে টেক্সপ্লেটে রাখিনি, সেই নামটাও নেহাত আলোচনা প্রসঙ্গে, ইঙ্গিতের প্রসঙ্গে ফেলে দেওয়া যায় না। নামটা আমি আলাদা করে বলছি না, শুধু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা বুঝে নিন। তার কারণ একজন কংগ্রেস সাংসদকে প্রশ্ন করা হয়েছিল, একজন কংগ্রেস সাংসদকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে ইন্দিরা গান্ধীর সময়তে ইন্দিরা গান্ধী দুভাগে ভাগ করে দিয়েছিলেন, অর্থাৎ পূর্ব বাংলাদেশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, যা আজ সরাসরি বাংলাদেশ এবং পাকিস্তান বলে আলাদা আলাদাভাবে বিবেচিত হয়, সেটাকে আলাদাই করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী 71-এর সময়তে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পিওকে পর্যন্ত দখল করতে পারলো না আমাদের এই দেশ। অপারেশন সিন্দুর হলো, কিন্তু সত্যিই কি এই 22শে এপ্রিল 26 জন নিরস্ত্র পর্যটকদের প্রতিবাদ করা হলো কি? সে অর্থে তিনি সরাসরি বলে দেন যে ইন্দিরা গান্ধীর সময় আলাদা ছিল আর এখনকার সময় আলাদা। নামটা আলাদা করে নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে না, তার নামও সম্ভাব্য লিস্টে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে মনসুন সেশনে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তখন উপরাষ্ট্রপতি পদে কে থাকবেন, এটা একটা বড়সড় প্রশ্ন। খুব স্বাভাবিকভাবে জগদীপ ধনখড় তার রাস্তা ছেড়েছেন, তিনি ইস্তফা দিয়েছেন, যদিও বা তিনি বলছেন শারীরিক অসুস্থতার জন্য, তিনি শারীরিক অসুস্থতার জন্যই তার পদ থেকে সরে এসেছেন। কিন্তু রাজনীতিতে সবটাই সম্পূর্ণ মেনে নেওয়া হয় না। জগদীপ ধনখড় বলছেন ঠিকই তিনি অসুস্থতার জন্য ছেড়েছেন, কিন্তু বিরোধী শিবিরের খোঁচা ক্রমাগত বেড়েই চলেছে। সঞ্জয় রাওয়াত থেকে শুরু করে বিভিন্ন শিবির, বিশেষ করে শশী থারুর, তিনিও এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং তার সঙ্গে আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো জয়রাম রমেশ, তিনিও এই ব্যাপার নিয়ে আলোচনা প্রসঙ্গে নানান রকম কথা বলেছেন। এবার প্রশ্ন হচ্ছে উপরাষ্ট্রপতি পদে সত্যি কে বসবেন। সম্ভাব্য লিস্ট যেমন আপনাদের সামনে রাখছি, আরও কিছু আলোচনা বাকি রয়েছে। অভিনন্দন। একদমই তাই। এবং হঠাৎ করেই তার এই ইস্তফা জানিয়ে রীতিমতো বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিভিন্ন প্রতিক্রিয়া এসছে এবং এ নিয়ে কুণাল ঘোষও বলেছেন যে সত্যি কি শারীরিক অসুস্থতার কারণে এই ইস্তফা, নাকি অন্য কোনো কারণ। শারীরিক অসুস্থতা হলে তিনি সুস্থ হয়ে উঠুক, আর যদি অন্য কোনো কারণ থাকে তা নিয়ে কৌতূহল থাকলো সেটা জানার, এরকম মন্তব্য কিন্তু তিনি করেছেন। এবং খানিকক্ষণ আগে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এবং তিনি কিন্তু যখন তাকে প্রশ্ন করা হয় ঠিক এই বিষয়টি নিয়ে, জগদীপ ধনখড়ের এই ইস্তফা নিয়ে, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে আমি বিষয়ে কোনো মন্তব্য করব না, তবেই তিনি যথেষ্টই সুস্থ ছিলেন। অর্থাৎ তিনিও কিন্তু কোথাও না কোথাও গিয়ে ঠিক সেই ইঙ্গিতই দিলেন যে সকলেই, অর্থাৎ বেশিরভাগের মানুষের তরফে কিন্তু এই প্রতিক্রিয়া আসছে, অর্থাৎ নেতৃত্বদের নেতৃত্বদের তরফ থেকে কিন্তু একই প্রতিক্রিয়া আসছে যে হঠাৎ করে তিনি সুস্থ থাকার পরেও তিনি কেন ইস্তফা দিলেন, পেছনে কি কারণ, যে সম্ভাব্য কারণগুলো আমরা দেখালাম সমস্তটা কিন্তু তুলে ধরলাম। এবং এরপরে কে বা কারা, অর্থাৎ এনডিএ কাকে নির্বাচন করতে পারে উপরাষ্ট্রপতি হিসেবে, কাকে আবারও সেই জায়গায় আনতে পারে নিয়ে কিন্তু আবারও জল্পনা চলছে ইতিমধ্যেই।
এবং ঠিক যেমনটা জানাচ্ছিলাম তার এত বছরের অর্থাৎ এখনো 2 বছর বাকি ছিল। 2022 সালে তিনি উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল এবং তারপর থেকে 2 বছর এখনো বাকি ছিল, কিন্তু তার আগেই হঠাৎ করে তার এই ইস্তফা রীতিমতো কিন্তু একটা প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। তার কারণে এর আগে তিনি রাজ্যপাল ছিলেন এবং সেই সময় কিন্তু তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, অর্থাৎ তাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তারপরেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে তাকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয় এবং তারপরেই তিনি কিন্তু খুব ভালোভাবে সেই জায়গাটি সামলাচ্ছিলেন এবং তারপরে হঠাৎ করেই তার অর্থাৎ যেই দিন গতকাল সোমবার তিনি যখন এই সিদ্ধান্ত জানান রাতের বেলা, তার আগে সারা দিন তার যে কর্মসূচি ছিল তার শিডিউল অনুযায়ী যে মিটিং ছিল এবং বাদল অধিবেশনের প্রথম দিন ছিল গতকাল এবং পরপর তার যা যা ছিল সমস্তটাই কিন্তু তিনি খুব সুন্দরভাবে পালন করেছেন। আর তারপরই হঠাৎ করে তার এই ইস্তফার সিদ্ধান্ত রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। একেবারে তাই, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ দিলেন জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি এবং ইতিমধ্যেই রাষ্ট্রপতি সাইন করে দিয়েছেন, রাষ্ট্রপতি মেনে নিয়েছেন এবং উল্টোদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলে দিয়েছেন যে তার সেবা দেশ মনে রাখবে এবং তার সঙ্গে তার সুস্থতা কামনা করেছেন। তার কারণ তিনি তার ইস্তফাপত্রে শারীরিক অসুস্থতার কারণটাই দেখিয়েছেন। সুস্থতা কামনা করে স্মরণ করলেন ব্যক্তিগত সৌহার্দ্য, এই সব কিছুই উঠে আসছে। কিন্তু প্রশ্ন হলো একই জায়গাতে রাজনৈতিক জল্পনার জায়গা থেকে এখনও পর্যন্ত যে বিষয়গুলো উঠে আসছে তা হলো যশবন্ত ভার্মা, যার ক্ষেত্রে এত কোটি কোটি টাকা কোথা থেকে এলো তার বাড়িতে, সে বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিরোধী শিবিরের পক্ষ থেকে এবং তাকে তার এই পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও নানান সময় বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে। রাজ্যসভায় এই বিষয় নিয়ে কথাও উঠেছিল, কিন্তু জগদীপ ধনখড় এই বিষয়ে মোটেই অবহেলা করেননি। এর জন্যই কি দলের অস্বস্তি বাড়ছিল এবং সঙ্গে বিশেষ করে বিচারপতি, সুপ্রিম কোর্ট ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্ট, এই বিষয়টা বারংবার উঠে আসছিল। বারংবার করে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা চলছিল। তার কারণ খুব স্বাভাবিকভাবে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির মধ্যে যদি সমস্যা বাড়ে, আমরা জানি এই তিনটে স্ট্যান্ড রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এই তিনের মধ্যে যদি এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির মধ্যে কোনোভাবে দ্বন্দ্ব বেঁধে যায় তাহলে সামগ্রিক স্তর ভেঙে পড়ার একটি সম্ভাবনা থাকে। আর ঠিক সে কারণের জন্যই সুপ্রিম কোর্ট ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্টও চাইছে না। আর সে জায়গায় যদি যশবন্ত ভার্মার কেস আরও বেশি ঘোলা হয়, যদি জলঘোলা হতেই থাকে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় আরও বেশি সুদৃঢ় হবে। সে কারণের জন্যই কেন্দ্র সরকার চাইছে না এই বিষয় নিয়ে হয়তো আলোচনা করতে এবং জগদীপ ধনখড় সে জায়গাতেই বারংবার করে আলোকপাত করছেন বলে তার পদ থেকে কি তাকে ইস্তফা করতে বাধ্য করা হলো, এই প্রশ্নগুলোই বারংবার ঘোরাফেরা করছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। কিন্তু বিরোধী শিবিরের আরও অনেক কিছু বলার রয়েছে, যেখানে উপরাষ্ট্রপতি পদে বহাল থাকলে পরে অন্য কেউ যদি এ পদে বসেও সেক্ষেত্রেও কি নিউট্রাল ব্যাপারটা থাকবে, অর্থাৎ শাসক বিরোধী তরজার যে বিষয় বারংবার সামনে আসে সেই বিষয়টা থেকে কি সত্যি রেহাই পাওয়া যাবে। অর্থাৎ বারংবার করে যেটা বলা হয় যে বিরোধী শিবিরকে কথা বলতে দেওয়া হয় না সংসদের ভেতরে, সেটা লোকসভা হোক বা রাজ্যসভা হোক, বিরোধী শিবিরকে বলতে দেওয়া হয় না। শাসক শিবির এক প্রকার শাসক শিবিরের হয়ে কাজ করছে, মিডিয়া শাসক শিবিরের হয়ে কাজ করছে, স্পিকার শাসক শিবিরের হয়ে কাজ করছে, ইডি, সিবিআই সবাই কাজ করছে, বিরোধী শিবিরের হয়ে কেউ কোনো কথা বলছে না। এই যাবতীয় প্রসঙ্গক্রমে অন্তত মিডিয়া ছেড়ে দিন, ইডি, সিবিআই ছেড়ে দিন, সংসদের ভেতরে গণতান্ত্রিক অধিকার অনুসারে বিরোধী শিবিরে যতটুকু বলার জায়গা সেই জায়গাটাও কি কেড়ে নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। কিন্তু এই প্রশ্নের উত্তর কি পরবর্তীকালে রাজ্যসভার উপরাষ্ট্রপতি পদে যদি কেউ চেঞ্জ হয়ে বসেন এই তকমা থেকে সরতে পারবেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু সময় যে বিষয় নিয়ে আলোচনা করা তা হলো উপরাষ্ট্রপতি পদ এবং জগদীপ ধনখড় আদৌ শারীরিক অসুস্থতার জন্য এই পদ চালেন কিনা এবং পরবর্তী উত্তরসূরি কেই বা হবেন। আর জগদীপ ধনখড়ই বা কোন পদে বসছেন কিংবা রাজনীতি থেকে কি সম্পূর্ণ রকমভাবে বিদায় নিচ্ছেন, নজর থাকছে আমাদের। আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় প্রতিদিন ঠিক বিকেল 4:57 প্রাইম টাইম ইঙ্গিতে। নমস্কার।